এটাই বললে নাকি? কমরেড সভাপতি মঞ্চে আছেন, আমাদের নেতা কমরেড নিরঞ্জন সিংহ, আমাদের এই কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী, আমার বন্ধু, আমার ভাই কমরেড সৈকত গিরি, আপনারা যারা এখানে আছেন, আমার গুরুজনেরা, আমার ভাইরা, বোনেরা, বন্ধুরা। নিরঞ্জন দা বলার সময় বলছিলেন, আমি সেখান থেকে শুরু করছি। আজ থেকে 5 বছর আগে সৈকতের জন্য আমরা ভোট চেয়েছিলাম। সৈকতকে অনেক মানুষ আশীর্বাদ করেছিলেন, সমর্থন করেছিলেন, কিন্তু অনেক মানুষ সমর্থন করেননি। মানুষের সেই রায় আমরা মাথা পেতে নিয়েছি। মানুষ সমর্থন করে তার বদলে যাকে জিতিয়েছিলেন, তিনি 5 বছর এখানে কাজ করার সুযোগ পেয়েছেন। 5 বছর এখানে কাজ করার পরে তিনি এত ভালো কাজ করেছেন, এত ভালো কাজ করেছেন, আপনারা লাথি মেরে তাড়ানোর আগে তিনি নিজে এখান থেকে চলে গেছেন। কিন্তু আমরা, আমাদের প্রার্থী, আমাদের কমরেড, আমাদের সাথী, আমাদের বন্ধু, আমরা বলেছিলাম সৈকত পটাশপুরের নেতা হতে আসেনি। সৈকত এই পটাশপুরের ছেলে, এই মেদিনীপুরের মানুষ। ও এখান থেকে নিজের ছাত্র জীবন শুরু করে পরবর্তীকালে কলকাতায় পড়াশোনা করে ছাত্র আন্দোলনের গোটা রাজ্যকে নেতৃত্ব দিয়েছে। এআইএসএফ এর গোটা রাজ্যের নেতা ছিল, গোটা দেশের ছাত্র আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে। ওকে টেলিভিশনের মাধ্যমে আরো বিভিন্ন রকম ভাবে গোটা রাজ্যের মানুষ চেনে। যদি এই সবকিছু সত্ত্বেও সৈকত একটা দিনের জন্য নিজের মাটিকে, নিজের মেদিনীপুরকে, নিজের পটাশপুরকে ভুলে যায়নি। আপনাদের ঘরের ছেলে আপনাদের কাছে এসেছিল, ভোটে পরাজিত হয়েছে, তারপরও সুখে দুঃখে দরকারে অদরকারে মানুষের সঙ্গে ছিল, মানুষের সঙ্গে আছে, মানুষের সঙ্গেই থাকবে। আমরা হেরে গিয়েও পালিয়ে যাইনি, ওরা জিতে গিয়েও পালিয়ে গেছে। আপনাদের কাছে আবেদন করছি, সৈকতকে এমএলএ বানানোর আবেদন করছি না, ওকে 5 বছরের জন্য, সামনের 5 বছরের জন্য কোন রকম কোন সরকারি ক্ষমতা না থেকেও, হাতে কোন রকম কোন প্রশাসনিক ক্ষমতা না থেকেও যে কাজগুলো করতে পেরেছে, যদি হাতে ন্যূনতম একটা সরকারি ক্ষমতা থাকতো, এমএলএ হিসেবে 2টো কাগজ সই করার ক্ষমতা থাকতো, নামের পাশে যদি একটা সরকারি শিলমোহর থাকতো, তাহলে এর চেয়ে 100 গুণ বেশি কাজ করতে পারতো। করার ইচ্ছে ছিল, কিন্তু যতটুকু করতে পেরেছে। আগামী দিনে যাতে আরো বেশি করে কাজ করতে পারে, তার জন্য এবার আপনাদের সবার কাছে ওর জন্য আমরা সমর্থন চাইছি। আপনারা ওকে আশীর্বাদ করুন, ওকে জেতান, আপনাদের পরামর্শ নিয়েও কাজ করবে। 5 বছর পরে যদি এর কাজ আপনাদের ভালো না লেগেছে, 5 বছর পরে আর আমরা ভোট চাইতে আসবো না, কিন্তু 5 বছরের জন্য আপনারা সৈকতকে কাজ করার সুযোগ দিন। আপনাদের সবার কাছে, যারা এর আগে আমাদেরকে সমর্থন করেননি, তাদের কাছেও আমরা সুযোগ চাইছি। আমরা বামপন্থীরা এই পটাশপুর কেন্দ্রে আমরা কাজ করার সুযোগ চাইছি। দেখুন, এখানে দাঁড়িয়ে আপনাদেরকে নতুন করে কি বলার আছে যা আপনারা জানেন না। রাজ্যের রাজনীতি, গোটা দেশের রাজনীতি আপনারা দেখছেন কি চলছে আমাদের রাজ্যের রাজনীতির নামে। আমরা এই মেদিনীপুর জেলাকে, আমরা এই পূর্ব মেদিনীপুরকে একটা হলদিয়া পেট্রোকেমিক্যালস দিয়েছিলাম। আমরা এই পূর্ব মেদিনীপুরকে এমন এক শহর দিয়েছিলাম, এক শিল্প তালুক দিয়েছিলাম, যেখানে গোটা রাজ্য থেকে, আমাদের রাজ্যের বাইরে থেকে লোকজন কাজ করতে আসতো। আমরা এই মেদিনীপুরকে নয়াচক দিতে চেয়েছিলাম, আমরা এই মেদিনীপুরকে নন্দীগ্রামে কেমিক্যাল হাব দিতে চেয়েছিলাম। ওরা দিনের পর দিন বুঝিয়ে গেল যে বামফ্রন্ট যা করছে সব ভুল, বুদ্ধদেব ভট্টাচার্য যা করছে তা সব ভুল। নয়াচরে কেমিক্যাল হাব হবে না, নন্দীগ্রামে কেমিক্যাল হাব হবে না, নয়াচরে কোনো কিছু কাজ শিল্প হবে না, কোনো কিছু হবে না। বামফ্রন্ট যা করছে সব ভুল, বামফ্রন্টকে তাড়াও। তার বদলে আমরা যা করছিলাম সব নয় ভুল ছিল। ঠিক কাজগুলো করার জন্য ওরা 15 বছর সুযোগ পেয়েছিল। আমরা নয়াচক দিতে চেয়েছিলাম, আমরা নন্দীগ্রাম দিতে চেয়েছিলাম, আমরা হলদিয়া পেট্রোকেমিক্যালস দিয়েছিলাম। ওরা কি দিল? এই সবকিছুর বদলে একটা নতুন কারখানা ছেড়ে দিন, একটা নতুন সেফটিপিনের কারখানা, একটা নতুন আলপিনের কারখানা করতে পারলো না 15 বছর ধরে। 15 বছর পরে কি দিল? না এই জেলাকারা জগন্নাথের মন্দির দিল। তো এই জগন্নাথের মন্দির দিল, তো ওদিকে নরেন্দ্র মোদী ভোটে জিতেছে। জিতে বলে আমি কি করবো দেশের লোকের জন্য? স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, আদালত কিচ্ছু বানাবো না, হাইওয়ে বানাবো না, নদীতে ড্যাম বানাবো না, বিদ্যুৎ প্রকল্প বানাবো না। তার বদলে আমি কি বানাবো? আমি সরকারের টাকায় অযোধ্যা একখানা রামের মন্দির বানাবো। এই হচ্ছে রাজনীতি। তো পাল্টা যদি হুমায়ুন কবির বলে মোদী যদি রামের মন্দির বানায়, মমতা যদি জগন্নাথের মন্দির বানায়, তো আমি কিসে কম যাই? আমি একটা মুর্শিদাবাদে বেলডাঙাতে আমি একটা বাবরি মসজিদ বানাবো। আর ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা কি দেখছে? মোদী ওদের জন্য রামের মন্দির বানিয়েছে, মমতা ওদের জন্য জগন্নাথের মন্দির বানিয়েছে, হুমায়ুন কবির তাদের জন্য বাবরি মসজিদ বানিয়েছে। আর ঘরে ঘরে আমাদের বেকার ছেলে মেয়েরা কি করবে? হাতে বাটি নিয়ে ওই মন্দির মসজিদের সিঁড়িতে বসে ভিক্ষে করবে। তারা জীবনে চাকরি বাকরি করবে না, তারা জীবনে কাজকর্মের মধ্যে করবে না। বলুন, এই চলবে আমাদের রাজ্যের রাজনীতির নামে, আমাদের দেশের রাজনীতির নামে এই চলবে। আমরা বলছি লোকে বদলাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেখছি কদিন আগে, নাকি মহাভারত শেষ হয়ে যাবে, রামায়ণ শেষ হয়ে যাবে, নাকি কোরআনের পাতা শেষ হয়ে যাবে, নাকি বাইবেলের পাতা শেষ হয়ে যাবে, তাও নাকি মমতা ব্যানার্জির উন্নয়ন শেষ হবে না। আমরা বলছি আমরা কমিউনিস্ট। আমাদেরকে নিয়ে বিজেপির লোকেরা ব্যঙ্গ করে, সমালোচনা করে, আমাদেরকে নিয়ে জামাতের মৌলবাদীরা সমালোচনা করে,
বলে কমিউনিস্টরা ধর্ম বিরোধী। আমরা ব্যক্তিগতভাবে আমরা কমিউনিস্টরা কেউ ধর্ম পালন করি কি না করি, আমাদের অতি বড় শত্রু কোনোদিন বুকে হাত থেকে বলতে পারবে না কোন কমিউনিস্ট কোনোদিন রামায়ণকে অপমান করেছে, কোন কমিউনিস্ট কোনোদিন কোরআন শরীফকে অপমান করেছে, কোন কমিউনিস্ট কোনোদিন বাইবেলকে অপমান করেছে। কোনোদিন একটা লোক বুকে হাত থেকে কথা বলতে পারবে না। এত বড় আস্পর্ধা মমতা ব্যানার্জি। বলে উনি নাকি কোরআন শরীফ শেষ হয়ে যাবে কিন্তু মমতা ব্যানার্জি শেষ হবে না, নাকি রামায়ণ শেষ হয়ে যাবে তো মমতা ব্যানার্জি শেষ হবে না। মোদী এসে বলে নাকি ও না থাকলে নাকি রামচন্দ্র নিজের বাড়ি ফিরে পেত না। আমরা বলছি মোদী মমতার 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে, তারপরও মানুষের ভালোবাসা ধর্ম ছিল, আছে এবং থাকবে। ধর্ম পালন করার জন্য কোন হিন্দু মানুষের কোনোদিন মোদীকে লাগেনি, কোন মুসলমানেরও কোনোদিন মমতা ব্যানার্জিকে লাগবে না। ধর্ম ধর্মের মতো করে থাকবে। যে মানুষ মনে পবিত্র আস্থা নিয়ে পুজো করবেন, যে মানুষ মনে পবিত্র আস্থা নিয়ে নামাজ পড়বেন, তিনি তার ধর্ম পালন করবেন, মাথা উঁচু করে ধর্ম পালন করবেন, আর কেউ না করুক। আমরা কমিউনিস্টরা প্রত্যেকজন মানুষের নিজের ধর্ম পালন করার অধিকারকে আমরা পাহারা দেব, কিন্তু রাজনীতি হবে ধর্মের জন্য নয়, রাজনীতি হবে ভাত কাপড়ের জন্য, রাজনীতি হবে ছেলে মেয়েদের শিক্ষা, চাকরি বাকরি, হাসপাতাল, স্কুল, কলেজ, রাস্তাঘাটের জন্য। আর সেই রাজনীতি করার জন্য বামপন্থীদেরকে আপনারা বাংলার বিধানসভায় পাঠান। এবং একটা কথা, আজকে 15 বছর রাজ্যে সরকার চলেছে, মমতা ব্যানার্জির গভর্নমেন্টকে আপনারা দেখেছেন, মমতা ব্যানার্জিকে দেখেছেন, এর ভালো খারাপ সব আপনারা জানেন। আজকে কথা সত্যি, এ কথা একজন অতি সাধারণ মানুষ যিনি আজ থেকে 2 বছর আগেও হয়তো মমতা ব্যানার্জিকে সমর্থন করেছিলেন, তিনিও আজকে দেখছেন। দেখুন, বিজেপি তো ঘোষিতভাবে মুসলমান বিরোধী দল, বিজেপি তো ঘোষিতভাবে বলে আমরা হিন্দুত্ববাদী। ও হিন্দুদের জন্য কি করে না করে পরের কথা, কিন্তু বলে আমরা মুসলমান বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি তো বলে করে মুসলমানের বুকে ছুরি মারে, মমতা ব্যানার্জি না বলে মুসলমানের পিঠে ছুরি মেরেছে। গত 15 বছর ধরে মুসলমানের পিঠে ছুরি মেরেছে এই মমতা ব্যানার্জি। বললেন নাকি আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হবে না। আমি জানি না উনি বেঁচে দেন না, এর মধ্যে মরে পড়ে গেছেন। এসআইআর তো হয়ে শেষ হয়ে 93 লক্ষ মানুষের নাম বাদ চলে গেল। বললেন যখন এসআইআর শুরু হচ্ছে, পশ্চিমবাংলায় আর কেরালায় আমাদের রাজ্য, আমাদের সরকার, বাংলায় মমতা ব্যানার্জির সরকার, দুটো রাজ্যে একসঙ্গে এসআইআর শুরু হলো। মমতা ব্যানার্জি বললেন আমি বেঁচে থাকতে এসআইআর হবে না। আমাদের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলতে পারতেন না? বলে চারটে হাততালি পেতে পারতেন না? বলে চারটে হাততালি করতে পারতেন? পিনারাই বিজয়ন বললেন না, কেননা উনি জানেন আমরা সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন করবে এসআইআর। মুখ্যমন্ত্রী কেন, মুখ্যমন্ত্রী বাপ ঠাকুরদার সবাই মরে গেলেও এসআইআর হবে। এসআইআর মুখ্যমন্ত্রী বাঁচলো কি মরলো দায়ী দিয়ে আটকাবে না। এর সমস্ত ডায়লগ বাজির মধ্যে যায়নি। মমতা ব্যানার্জি আদালতে গেলেন, আমাদের পার্টির একজন কর্মী মুস্তারি বানু, আমাদের পার্টির মুর্শিদাবাদের এক মহিলা নেত্রী মুস্তারি বানু, তার করা মামলা, তার মামলাকে চুরি করে মমতা ব্যানার্জি বললেন আমি নাকি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়ছি। পিনারাই বিজয়ন জানতেন নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে ওনার সুপ্রিম কোর্টে গিয়ে কিছু করার নেই, যা করার নিজের রাজ্যে বসে করতে হবে। এসআইআর শুরু হলো, মমতা ব্যানার্জি বললেন আমি অফিসার দেব না, আমি লোক দেব না, আমি কিছু দেব না, আমি বিজেপি বিরোধী, আমি এসআইআর এর জন্য ইলেকশন কমিশনকে আমার লোক দেব না। ইলেকশন কমিশন এই সুযোগটাই চাইছিল, ওরা লুকে নিল সুযোগটা। বলো তুমি লোক দেবে না, তোমাকে লোক দিতে হবে না, আমি গুজরাট থেকে, মধ্যপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসছি। বাইরে থেকে লোক নিয়ে আসলো, তারা এসআইআর করলো। আর পিনারাই বিজয়ন কি করলেন? তিনি মমতা ব্যানার্জির মতো নেখাই মারতে পারতেন না যে আমি লোক দেবো না। উনি জানতেন যে উনি লোক দেবেন কি না দেবেন, তাই দিয়ে এসআইআর আটকাতে না। পিনারাই বিজয়ন কি বললেন? কোন বাইরের লোককে আমার রাজ্যে আমি ঢুকতে দেবো না। তুমি আমার রাজ্যে ইলেকশন কমিশন এসআইআর করবে, বিজেপি আমার রাজ্যে এসআইআর করবে। আপনারা মনে রাখবেন পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেখানে 30% মানুষ ধর্মে মুসলমান, 100-র মধ্যে 30 জন মুসলমান। কেরালা এমন একটা রাজ্য, মনে রাখবেন ওখানে 100-র মধ্যে 34 জন মানুষ ধর্মে মুসলমান। আমাদের থেকে বেশি মুসলমান মানুষ কেরালা বসবাস করেন। কেরালায় 18 জন মানুষ আছে যারা ধর্মে খ্রিস্টান। কেরালায় 18 জন মানুষ আছেন যারা ধর্মে খ্রিস্টান, 34 জন মুসলমান, 100-র মধ্যে 18 জন খ্রিস্টান। এমন একটা রাজ্য কেরালা, সেখানে চাইলে আমরা বলতে পারতাম না যে আমরা লোক দেবো না, তুমি তোমার মতো করে এসআইআর করো। ইলেকশন কমিশন লুপে নিত, সেই সুযোগ আমরা দিইনি। পিনারাই বিজয়ন বললেন আমি আরো বেশি করে লোক দেবো। তুমি নির্বাচন কমিশন দিল্লি থেকে এসছো, তুমি অফিসে বসে থাকো, গোটা কেরালা জুড়ে এসআইআর এর কাজ করবে আমার সরকারের কর্মচারীরা। পিনারাই বিজয়ন লোক দিলেন, গোটা কেরালা জুড়ে বামপন্থী ফ্রন্ট সরকারের কর্মচারীরা তারা এসআইআর এর কাজ করলেন। এসআইআর শেষ হলো, কি হলো? গোটা কেরালায় একজন মুসলমানের নাম, একজন খ্রিস্টানের নাম, একজন দলিত আদিবাসীর নাম ক্ষমতা হলো না বিজেপির আর ইলেকশন কমিশনের বাদ দেওয়া। চাইলে মমতা ব্যানার্জি বাংলা এটা করতে পারতেন, উনি এটা করলেন না।
যদি উনি এটা করতেন তাহলে আজকে এত লোকের নাম ডিলিট, এত লোকের নাম হিয়ারিং এ যেত না। চাইলে উনি করতে পারতেন। ওয়াকফ নিয়ে আন্দোলন, মোদী ওয়াকফ বিল পাস করিয়েছিল, মমতা ব্যানার্জি ঘোষণা করে দিলেন। আমি বেঁচে থাকতে পশ্চিমবাংলায় ওয়াকফ নিয়ে আন্দোলন করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমরা জানি এমনিতেও বাংলা ওনার থেকে খারাপ কেউ হতেই পারে না। বলেন বাংলায় ওয়াকফ নিয়ে আন্দোলন করতে দেব না। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করার থাকে দিল্লি যাও, দিল্লি গিয়ে আন্দোলন করো। আরে মমতা ব্যানার্জি ভোটের আগে আপনার দলের নেতাগুলোকে নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন যে আমাকে ভোট দাও, আমার হয়ে আমার দলের এই এমপি গুলোকে জেতাও। এরা দিল্লি গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বে, আর ভোট হয়ে যাবে, আপনার দলের এমপি গুলো জিতবে। তারপরে যদি ওয়াকফের জন্য লড়তে, তারপরে যদি বিজেপির বিরুদ্ধে লড়তে আমাকে দিল্লি যেতে হয়, তাহলে আপনার দেব আর মিমি চক্রবর্তী কি দিল্লিতে গেছে ওখানে মেকআপ করে সেলফি তোলার জন্য? এখান থেকে ভোটে জিতে দিল্লিতে গেছে। আপনাদেরকে বলেছিল না ওয়াকফ নিয়ে আন্দোলন করার থাকলে দিল্লি যাও। এবার আপনাদের কাছে ভোট চাইতে আসলে আপনারা বলবেন ভোট চাওয়ার থাকলে দিল্লি যাও, এটা মুসলমানের বাড়ি, এখানে ভোট চাইতে আসবে না। আমাকে বাংলায় লড়তে দাওনি, আমার হয়ে ভোট চাইতে আসবে না, দিল্লি গিয়ে ভোট চাও। ঘর ধাক্কা দিয়ে তাড়াবেন আপনারা। আমাদের সরকার, বামপন্থী সরকার, আমরা চালু করে গেছিলাম মুসলিম ওবিসি রিজার্ভেশন। বুদ্ধদেব ভট্টাচার্য চালু করে গেছিলেন। মমতা ব্যানার্জি নিজে হাতে করে মুসলিম ওবিসি রিজার্ভেশনটাকে শেষ করলেন। আপনাদের মনে আছে আজ থেকে 4-5 দিন আগে মমতা ব্যানার্জি পশ্চিম মেদিনীপুরে সভা করতে গিয়ে বললেন, আমার কাছে খবর আছে এখানে কেশিয়ারিতে আরএসএস এর ক্যাম্প চলে, অস্ত্র ট্রেনিং দেওয়া হয় এই ক্যাম্পে। আপনাদের মনে আছে 4-5 দিন আগের কথা কেশিয়ারিতে গিয়ে মমতা ব্যানার্জি বললেন। চিন্তা করুন, এই মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার কাছে খবর আছে আরএসএস ক্যাম্প করে ওখানে অস্ত্র ট্রেনিং দিচ্ছে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কোন ছাত্র যুব যদি মিছিল করে তাদেরকে জেলে ভরে দেন। একটা সুদীপ্ত গুপ্ত, একটা 22 বছরের ছেলে কলেজে ছাত্র ভোটের দাবিতে মিছিল করছিল, তাকে পিটিয়ে মেরে ফেললো। শ্রমিককে ধর্মঘট করতে দেন না, কৃষককে ফসলের দাম চাইতে দেন না। সেই মুখ্যমন্ত্রী জানেন রাজ্যে আরএসএস এর অস্ত্র ক্যাম্প চলছে, জেনে শুনে আঙুল চুষছেন দাঁড়িয়ে, সেই ক্যাম্পকে তো আটকাচ্ছেন না। এখানে কথা শেষ নয়, আপনাদের মনে থাকবে, আমার বিশ্বাস মোটামুটি সবার মনে আছে, বললে মনে পড়ে যাবে। যদি এখনো কারো মনে না থাকে, আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের সবার পকেটে এখন ফোন আছে, সবার পকেট থেকে ফোনটাকে বার করে একবার গুগলে টাইপ করে দেখুন কেশিয়ারি মোহন ভাগবত, এই দুটো শব্দ খালি টাইপ করুন, কেশিয়ারি আর মোহন ভাগবত। আপনাদের কাছে সমস্ত খবর বেরিয়ে আসবে। এই যে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুরের ক্যাম্পের কথা বলছেন মমতা ব্যানার্জি, আরএসএস এর ক্যাম্প, যেখানে মমতা ব্যানার্জি বলছেন ওখানে অস্ত্র ট্রেনিং হয়, কেশিয়ারির এই ক্যাম্পে আজ থেকে 2 বছর আগে মোহন ভাগবত গেছিল, আরএসএস প্রধান মোহন ভাগবত ওই ক্যাম্প ঘুরতে গেছিল। আর তখন মমতা ব্যানার্জি, আপনাদের মনে থাকবে, সাংবাদিক সম্মেলন করে মিডিয়াকে বলে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার জেলার এসপি কে দিয়ে ওই কেশিয়ারির ক্যাম্পে এই মমতা ব্যানার্জি মোহন ভাগবতের জন্য ফুল আর মিষ্টির প্যাকেট পাঠিয়েছিল। এই মমতা ব্যানার্জি ওই আরএসএস এর অস্ত্র ক্যাম্পে। লজ্জা করেন আপনার মমতা ব্যানার্জি? আরএসএস এর অস্ত্র ক্যাম্পে আপনি আপনি জানেন, না জেনে তলে তলে হতো আলাদা কথা বুঝতাম। আপনি জানেন কেশিয়ারির ওই ক্যাম্পে আরএসএস বেআইনি অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে, আর সেই ক্যাম্পে মোহন ভাগবত কাছে আপনি সেই ক্যাম্পে পুলিশকে দিয়ে ফুল আর মিষ্টি পাঠাচ্ছেন। আজকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মোহাম্মদ সালিম হতো, আজ যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শিলন চক্রবর্তী হতো, আজ যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম দেবলীনা হেমব্রম হতো, ফুল আর মিষ্টি নিয়ে পুলিশ যেত না, দড়ি নিয়ে যেত, কোমরে বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে জেলে ভেতর ঢোকাতো। বাচ্চাদের হাতে যারা অস্ত্র ধরিয়ে কেশিয়ারিতে ক্যাম্প চালাচ্ছে, চুলের মুঠি ধরে টানতে টানতে জেলে নিয়ে গিয়ে ঢোকানো। এইভাবে রাজ্য চালাচ্ছেন মমতা ব্যানার্জি, এইভাবে উনি রাজ্য চালাবেন। তারপর ওনার রাজনীতি সহজ, যে ভাই আমি 5 বছর ধরে সরকারের টাকায় মন্দির তৈরি করব, আমি মুসলিম ওবিসি রিজার্ভেশন শেষ করব, আমি আরএসএস এর অস্ত্র ক্যাম্প চালাবো, সেখানে ফুল মিষ্টি পাঠাবো, আমি ওয়াকফের সম্পত্তি মোদির হাতে তুলে দেবো। এই সবকিছু করার পরে ঠিক রোজার মাসে আমি সিদ্দিকুল্লাহর মতো একটা দালালকে, ববি হাকিমের মতো আরেক দালালকে দুপাশে নিয়ে তোমার সঙ্গে গিয়ে আমি ইফতার করব, আর তুমি বাংলার মুসলমান সব ভুলে আমি ইফতার করছি দেখে তুমি আমাকে ভোট দেবে। যদি আমাকে ভোট না দাও তাহলে কিন্তু পরের বার বিজেপি চলে আসবে। বলুন এই রাজনীতি কদিন চলবে আর পশ্চিমবাংলায়? এই রাজনীতি আর কদিন চলবে পশ্চিমবাংলায়? এই রাজনীতিকে হারাতে হবে। আপনাদের সবার কাছে আবেদন করছি, এই রাজনীতিকে পরাজিত করতে হবে। আর বিজেপিকেও বলছি, যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, দেখুন আমি দেখছি যোগী আদিত্যনাথ দেখলাম পশ্চিমবাংলায় ঘুরে ঘুরে এখন সভা করছে, ওর নিজের রাজ্য জ্বলছে। উত্তরপ্রদেশে
চলছে, শ্রমিকরা রাস্তায় নেমে এসছে, ভাঙচুর করছে, বিক্ষোভ। যোগী আদিত্যনাথ পুলিশ গায়ের জোরে শ্রমিকদেরকে তুলে নিয়ে জেলে ভরছে, তারপর শ্রমিক বিক্ষোভ থামছে না। গোটা উত্তরপ্রদেশ জুড়ে শ্রমিকের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। আর সে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী, সে বাবু পশ্চিমবাংলায় এসে ভোটের প্রচার করছে। আমি খালি দেখি আর একে ভাবি, চিন্তা করুন, এ পশ্চিমবাংলায় বিজেপিকে জেতাতে এসছে। এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে অত বড় একখানা রাম মন্দির বানিয়ে অযোধ্যায় বিজেপিকে জেতাতে পারলো না, সে নাকি পশ্চিমবাংলায় বিজেপিকে জেতাবে। এবং মিটিং করতে এসছে, দেখি মিটিং এর ওখানে আবার পাশে দেখি স্টেজের পাশে একটা বুলডোজার দাঁড় করিয়ে রেখেছে। বুলডোজার দাঁড়িয়ে আছে স্টেজের পাশে, আর দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে যে আমরা বিজেপি এবার ডবল ইঞ্জিন সরকার করলে উত্তরপ্রদেশের বুলডোজার, জমি রাজ্যের বুলডোজার এবার বাংলার উপর দিয়ে চলবে। তুমি উত্তরপ্রদেশ থেকে বুলডোজার এনে বাংলায় চালাবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো? আমরা বুলডোজার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো? আমি আপনাদেরকে বলছি, ধরুন আজকে ক্যালেন্ডারের পাতায় আজকে 18 তারিখ, এপ্রিল মাসের আজকে 18 তারিখ, আর 16 দিন পরে 4 মে ভোটের ফলাফল বেরোবে। যত দূর থেকে আমাদের কথা যারা শুনতে পাচ্ছেন, যদি কোনো বিজেপির কর্মী আমাদের কথা শোনেন, ভাই এই 16 দিন যত পারো লাফাও, যত পারো নেচে নাও, যা পারো করে নাও, 16 দিন পরে কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি হারছে। শুভেন্দুদের অনেক নাচ আগে দেখেছিলাম, 2019-এ বলেছিল, 21-এ বলেছিল, 24-এ বলেছিল। দেখি শুভেন্দু দেখি বলছে যে 177টা সিট এবার আমরা পাবোই। আগেকার বলেছিল 200টা পাবো, আগেকার 200 বলে 77 পেয়েছিল, এবার শুরুই করেছে 177 দিয়ে, মানে বুঝুন কটা পাবে। সুতরাং 4 মে কিন্তু বিজেপি হারছে, এবং হারছে খালি তাই নয়, এইবার যে বিজেপি সরকার করতে পারবে না পশ্চিমবাংলায়, 4 মে দুটোর পর থেকে পশ্চিমবাংলায় বিজেপি বলে আর কোনো দল থাকবে না। আগামী 15-20 বছরের জন্য পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপি আর কোনো সরকার থাকবে না, কিন্তু সেইটা বড় কথা নয়। যোগী আদিত্যনাথকে সামনে এনে ওই বুলডোজার দেখিয়ে শুভেন্দু অধিকারীরা এখানে ভোট করাচ্ছে, লোককে ভয় দেখাচ্ছে, তাদেরকে বলছি রাজনীতিটাকে রাজনীতির জায়গায় রাখুন, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন। সভা করতে এসছেন, বিজেপির হয়ে 4টে ভালো কথা বলুন, বিরোধীদেরকে গালাগাল দিন, আমাদেরকে গালাগাল দিন, আমরা কমিউনিস্ট, আমাদেরকে শত্রু মনে করেন আরএসএস, আমাদের গালাগাল দিন, তৃণমূলের সমালোচনা করার থাকলে করুন, নতুন বিজেপির ভালো কথা বলুন, মোদি 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 করে যেরকম লাফান লাফান। রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন, রেখে বাড়ি যান। যদি মনে করেছেন রাজনীতি করার নাম করে লোককে বুলডোজারের হুমকি দেবেন, তাহলে কিন্তু মনে রাখবেন 4 মে দুপুর 2টোর পরে এই পশ্চিমবাংলায় ওই বুলডোজার বিজেপির পার্টি অফিসের উপর দিয়ে চলবে। গোটা বাংলা জুড়ে কিন্তু বিজেপির উপর দিয়ে ওই বুলডোজার চলবে, যদি রাজনীতিকে এই বুলডোজারের হুমকিতে নামিয়ে এনেছেন। বলে নাকি ওরা জিততে নাকি 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেবে বিজেপি জিতলে। আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, এই মুহূর্তে ভারতের 20টা রাজ্যে বিজেপি সরকার চালায়, ভারতের এই মুহূর্তে 15টা রাজ্যে বিজেপি একা সরকার চালায়, আর জোট সরকার চালায় আরো 5টা, মোট 20টা রাজ্যে বিজেপি সরকার চালায়। এই 20টা রাজ্যের মধ্যে একটা রাজ্যের নাম বলুন, দুটো বলতে হবে না, 20টা রাজ্যের মধ্যে একটা রাজ্যের কেউ নাম বলুন যে রাজ্যে 3000 টাকা ছেড়ে দিন 300 টাকা করে মাস গেলে মহিলাদের দেওয়া হয়। একটা রাজ্যের নাম বলুন, কেউ বলতে পারবে না এমন একটা রাজ্য। বলে নাকি শূন্যপদ ভরবে, নাকি সরকারি শূন্যপদ ভরবে। এই পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষায় ভারতের 1 নম্বর জেলা ছিল দিনের পর দিন। আমাদের বামফ্রন্ট সরকারের সময় বছরের পর বছর ভারতের 1 নম্বর জেলা ছিল। ঘরে ঘরে ছেলেরা টেট পরীক্ষা দিত, এসএসসি পরীক্ষা দিত, কলেজের অধ্যাপনার পরীক্ষা দিত, ঘরে ঘরে স্কুল মাস্টার, কলেজ শিক্ষক আছে এই জেলায় বামফ্রন্ট সরকারের সময়। এই জেলায় কোটি 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 টাকা চাকরি চুরি করেছে ওই শুভেন্দু অধিকারী একা হাতে। ও শুভেন্দুর গোটা পরিবার, ওই 2 ভাই থেকে শুরু করে একটার পর একটা সরকারি চাকরি বিক্রি করে এই শুভেন্দু অধিকারীরা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই জেলাকে ওরা লুটেছে। ওরা নাকি সরকারি চাকরি দেবে। আজকে 12 বছর ধরে ভারতের সরকার চালাচ্ছে, বলছে পশ্চিমবাংলায় ক্ষমতা আসছে নাকি প্রথম ক্যাবিনেট মিটিং থেকে নাকি সমস্ত সরকারি শূন্যপদ ভরে দেবে নাকি প্রথম ক্যাবিনেট মিটিং থেকে। 12 বছরে তো 12,000 ক্যাবিনেট মিটিং হয়ে গেছে ভারত সরকারের। 12 বছরে ভারতের কটা শূন্যপদ ভরেছেন বলুন তো? আমি ব্যাংক থেকে শুরু করে, পোস্ট অফিস থেকে শুরু করে, টেলিফোন সব ছেড়ে দিলাম, খালি ভারতীয় রেলে 2,40,00,000 শূন্যপদ এখন রয়েছে। 2,40,000 এখনো শূন্যপদ রয়েছে। 2,40,000 শূন্যপদ খালি ভারতীয় রেলে রয়েছে। ওরা নাকি ভারতের সব শূন্যপদ খালি রেখে বাংলায় নাকি প্রথম ক্যাবিনেট মিটিং থেকে সব শূন্যপদ ভরে দেবে। আপনাদেরকে বলছি, এই সমস্ত গালগল্পর কথা অনেক শুনেছি, এদেরকে নিয়ে ঘন্টার ঘন্টা বলে যাওয়া যায়, কিন্তু সব বলে সময় নষ্ট করে লাভ নেই।
আপনাদের সবার কাছে আবেদন করছি, এদেরকে গালাগাল দেওয়ার জন্য নয়, এই শুভেন্দু ভুবেন্দুকে আমাদের দেখা আছে, এদের দৌড় আমাদের জানা আছে। আপনাদেরকে বলছি, এই 4ঠা মের পরে আমার ধারণা দিলীপ ঘোষ বিজেপি হেরে যাওয়ার পরও হয়তো বিজেপি করবেন, পুরনো লোক বিজেপি। রাহুল সিনহা বিজেপি হেরে যাওয়ার পরও বিজেপি করবে, কিন্তু শুভেন্দু অধিকারী একসময় কংগ্রেস করতো, তারপর তৃণমূলে গেল, তারপর ধান্দার জন্য বিজেপিতে গেছে। সামনে 4ঠা মে দুপুর 2টোর পরে শুভেন্দু অধিকারী আর ক ঘন্টা বিজেপি করে আমিও দেখবো, ও আর কত ঘন্টা বিজেপিতে থাকে। আমাদেরকে বলে দেশদ্রোহী। আরে আমরা শুভেন্দুর মতো পতাকা বেচা মাল নই। আমরা এর হাতে একটা সময়, শুভেন্দুর একটা সময় হাতে ছিল কংগ্রেসের পতাকা, পরে তৃণমূলের কাছ থেকে ভালো অফার পেল, কংগ্রেসের পতাকা ফেলে হাতে তৃণমূলের পতাকা তুলে নিল। আবার বিজেপির কাছ থেকে ভালো টাকা পয়সা পেল, তো তৃণমূলের পতাকাটাকে ফেলে হাতে বিজেপির পতাকা তুলে নিল। আর আমরা তাই আপনাদেরকে বলছি, আজকের হাতে ভারতের পতাকা রয়েছে, আজ বাদে কাল দেখবেন পাকিস্তানের কাছ থেকে ভালো টাকা পয়সার অফার পাবে, এই শুভেন্দু অধিকারী ভারতের পতাকা ফেলে হাতে পাকিস্তানের পতাকা তুলে নেবে। যাত্রাই তাই, এ হচ্ছে শুভেন্দুর জাত, হচ্ছে শুভেন্দুর রক্ত, হচ্ছে টাকার জন্য পতাকা বিক্রি করা, পতাকা নিয়ে সওদা করা। আমরা কমিউনিস্ট পার্টি করি। এই যে শুভেন্দু অধিকারীকে 2বার খালি সিবিআই ডেকেছিল, জেলে ভরেনি, 2বার সিবিআই ডেকেছিল, তাতে হাতের পতাকা বদলে দিয়েছে। এই যে মঞ্চে আছে নিরঞ্জন সিং, মিথ্যে মামলায় জেল খাটিয়েছিল, তবু জেলে ঢুকেছিলেন হাতে লাল পতাকা নিয়ে, জেল থেকে বেরিয়েছেন হাতে লাল পতাকা নিয়ে, হাতের পতাকা বিক্রি করেননি। এই শুভেন্দু ভুবেন্দু কি চেনাবে আমাদেরকে? পতাকা কাকে বলে, দেশপ্রেম কাকে বলে? 4ঠা মের পরে 2 ঘন্টা বিজেপিতে থাকবে কিনা দেখবো তখন। কিন্তু আপনাদেরকে বলছি, আমাদের রাজ্য থাকবে, মেদিনীপুর থাকবে, পটাশপুর থাকবে। যে 15টা বছর চলে গেছে, 15টা বছর আমরা ফেরাতে পারবো না, কিন্তু সামনের দিনগুলো যেন ভালো হয় তার জন্য আমরা লড়াই করছি। আপনাদের সবার কাছে আবেদন করছি, যে কাজগুলো আমরা করতে চাই সেই কাজগুলো করার সুযোগ দিয়ে আমাদেরকে আপনারা সে দায়িত্ব দিন। সৈকতকে আপনারা বিধানসভায় পাঠান। সৈকত বিধানসভায় গেলেও প্রথম দাবি হবে, প্রথম লড়াই হবে, বাংলার যত কন্ট্রাকচুয়াল শ্রমিক রয়েছে, যারা আইসিডিএস এ কাজ করছেন, অঙ্গনবাড়িতে কাজ করছেন, আশা, মিড ডে মিলে কাজ করছেন, সিভিক ভলেন্টিয়ার, স্কুলের প্যারা টিচার, শিক্ষা সহায়ক, শিক্ষাবন্ধু, সমস্ত আজানের পরে তাহলে বাকিরা বলছি। আস্তে করে আসছি।